সংকট ছাড়াই প্রায় 1.5 মাস উচ্চমূল্যে স্থির চালের বাজার। শুল্ক জটিলতায় বন্দরে আটকে আছে ভারতীয় চাল। শিল্পায়নের নতুন সুযোগ তৈরি করছে পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ খাত। নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিতের তাগিদ। বিদায়ী সপ্তাহে শেয়ার বাজারে কমেছে মূল্যসূচক ও লেনদেন। টানা 9 সপ্তাহ পর নিম্নমুখী বাজার মূলধনও। সবাইকে আমন্ত্রণ। অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। তারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। প্রায় 1.5 মাস ধরে উচ্চ মূল্যে স্থির হয়ে আছে। খাদ্য সচিব বললেন, চালের সংকট নেই, তবে বাজারে ঝড় বৃষ্টির কিছুটা প্রভাব রয়েছে। এছাড়া ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে শুল্ক জটিলতায় আমদানি করা চাল আটকে রয়েছে হিলি স্থলবন্দরে। মোটা চালের কেজি 60 টাকার বেশি, মাঝারি মানের চাল 65 থেকে 70 টাকা, সরু চালের দাম 80 টাকার উপরে, কিছু ব্র্যান্ডের চাল প্রায় 100 টাকা। টিসিবির হিসাবে চালের দাম গত বছরের একই সময়ের চেয়ে 14% বেশি। করে আমরা মনে করি 10,000 টাকার খরচ হয়ে আরো বেশি, এই টাকাটা পাবো। বলতেছে ধান নাই, তো ধান আছে। যখন বাজারটা তারা দাম বাড়া তখন মালটা বাজারে ছাড়ে। ক্রাইসিস দেখায় মালে প্রতি বছর চাউলের 200 টাকা করে বৃদ্ধি করে নিচ্ছে। এদিকে হিলি স্থলবন্দরে কয়েকদিন ধরে আটকা আছে ভারতীয় চাল। আমদানি শুল্ক কমানো হলেও কাস্টম সার্ভারে আপডেট না হওয়ায় জটিলতা দেখা দিয়েছে। সার্ভারে যে শুল্ক কমানোর যে একটা সার্ভারে যে দিবে আর কি, এই শুল্ক রেটটা না দেওয়ার কারণে পণ্য কিন্তু খালাস হচ্ছে না। আর এই খালাস না হওয়ার কারণে এই সব পণ্য কিন্তু বাজারে যাচ্ছে না। চালের দাম বাড়ার জন্য বৈরী আবহাওয়া ও ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন খাদ্য সচিব। জানান 10 আগস্ট থেকে টিসিবির মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। শুরু খাদ্যবান্ধব কর্মসূচিও, যেখানে 55 লাখ পরিবার 6 মাস ধরে 15 টাকা কেজি দরে চাল কিনতে পারবে। সাপ্লাই চেনে কিছু ডিসরাপশন থাকার কারণে দামটা বাড়ে। এট দ্য সেম টাইম আমি শেয়ার করবো না যে এই সাথে আপনার আমাদের যেটা মিলার আছে বা যারা ব্যবসায়ী আছে তাদের একটা যোগসাজশ থাকে। আমরা এটা কমব্যাট করার জন্য, এটা মোকাবেলা করার জন্য 17 আগস্ট থেকে 55 লক্ষ পরিবারকে 6 মাসের জন্য, নেক্সট 6 মান্থসের জন্য আমরা 15 কেজি করে আমরা চাল দিব। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে চালের মজুদ 20 লাখ টন। এর বেশিরভাগই সরবরাহ হবে ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশের সিরামিক খাতের রপ্তানি ঘুরে দাঁড়িয়েছে। এ সময় রপ্তানি হয়েছে $3.15 মিলিয়ন সিরামিক পণ্য, যা আগের অর্থ বছরের একই সময় ছিল $2.77 মিলিয়ন। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে 13.72%। সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সবশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন থেকে আরও জানা যায়, চলতি বছরের জুনে রপ্তানি হয়েছে $2.55 মিলিয়ন পণ্য, যা আগের বছরের একই সময়ে ছিল $2.92 মিলিয়ন। খাত সংশ্লিষ্টদের মতে গ্যাস সংকট কিছুটা কমে আসায় উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে, তবে তাদের মতে সংকট এখনও কাটেনি। এদিকে 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে $33.55 মিলিয়ন সিরামিক পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থ বছরে হয়েছিল $33.0309 মিলিয়ন, যা বেড়েছে 1.93%। মাটির নিচের পাইপলাইন দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। সকালে চট্টগ্রামের পদ্মা অয়েলের ডিপো থেকে প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা। এতে সাশ্রয়ের পাশাপাশি তেল অপচয়, চুরি ও দূষণ কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, এই পাইপলাইন দিয়ে বছরে 27 লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে। চট্টগ্রামের পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ডিপো থেকে সমুদ্রপথে নারায়ণগঞ্জ, ফতুল্লায় যেত জ্বালানি তেল। সেখান থেকে গাড়িতে পৌঁছানো হতো নানা গন্তব্যে। তবে এখন আর ঝামেলা পোহাতে হবে না। চট্টগ্রামের পতেঙ্গা থেকে পাইপ দিয়ে সরাসরি জ্বালানি চলে যাবে ঢাকায়। প্রায় 2 মাস পরীক্ষামূলকভাবে প্রায় 5 কোটি লিটার
তেল সরবরাহ শেষে শনিবার পতেঙ্গার ডেসপাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা। বলেন, নতুন ব্যবস্থায় পরিবহন ব্যয় সাশ্রয় হবে 300 কোটি টাকা, জ্বালানি অপচয় রোধ হবে প্রায় 2%। সম্পদের সীমাবদ্ধতার সঙ্গে আরেকটা বিষয় সেটা হচ্ছে জড়িত, যে আমাদের তো এমনিতেই সম্পদ কম, কিন্তু আমাদের এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারতেছি না দুটি কারণ। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণে। প্রকল্পটির ফলে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে 27 লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে। প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি আমাদের নতুন আমাদের পরিকল্পনা নিতে হবে কীভাবে আমাদের এই দেশকে আমরা জ্বালানি নির্ভরতা কমিয়ে, বাইরের থেকে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা কীভাবে দেশীয় উৎপাদন বাড়াতে পারি। সেজন্য আসলে আমরা সবাই একসাথে কাজ করব। পাইপলাইন ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, সংক্ষেপে PIDS, এবং লিক ডিটেকশন সিস্টেম, সংক্ষেপে LDS। দ্বিতীয়ত আছে একাধিক ড্রোন, যা পরিচালনা করে দূরে বসে পাইপলাইন পর্যবেক্ষণ করা যাবে। এবং তৃতীয়ত আছে ফিজিক্যাল সিকিউরিটি, যেখানে PTCPLC কর্তৃক নিয়োগকৃত নিরাপত্তা প্রহরীরা নিয়োজিত থাকবেন। 2018 সালে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহন প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। 1.5 বছর আগে এই প্রকল্পের কাজ শেষ হলেও নানা জটিলতার কারণে এটি চালু করা যায়নি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চালের দাম ও সরবরাহ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান। জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাবো, গত 1.5 মাস ধরে দেশের বাজারে কিন্তু চালের দাম ঊর্ধ্বমুখী, যদিও বাজারে সংকট নেই। এই ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ার, ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে। আপনার কি মনে হয় বিষয়টা কতটুকু যৌক্তিক? ধানের দাম বৃদ্ধি, এই সময়ে ধানের দাম বৃদ্ধি পেতে পারে, কিন্তু ধানেরটা এখন কোথায় আছে? সাধারণত বোরো মৌসুমে 1 মাসের মধ্যে যেটা সারপ্লাস উদ্বৃত্ত, বাজারজাত উদ্বৃত্ত ধান যেটা, সেটা বিক্রি হয়ে যায়, এবং এটা চাতালের মালিক এবং বড় কর্পোরেট যারা আছে তারা সব কিনে নেয়। কিন্তু এখন তো আর কৃষকের কাছে ধান নাই, এটা চাতালের মালিক এবং ব্যবসায়ী যারা আছে তাদের কাছেই ধান আছে, এবং তারা ধান থেকে চাল করে আস্তে আস্তে বাজারে সরবরাহ করে। কাজে এখন যে স্বাভাবিকভাবে যখন কৃষকের কাছে ধান নাই, তখন ধানের দাম তো বাড়বে, এবং সেটা আমাদের চাতালের মালিক যারা আছে, ব্যবসায়ী যারা আছে তাদের কাছেই দাম, তারাই লাভবান, এবং এই অজুহাতে তারা চালের দাম বাড়াচ্ছে, এবং চালের দাম যেটা বাড়াচ্ছে এটা সম্পূর্ণভাবেই অস্বাভাবিক। কারণ এই বছর তো ধানের উৎপাদন ভালো হয়েছে, এবং সরকারের কাছে যে মজুদ আছে সেটাও অনেক ভালো মজুদ আছে। এমন পরিস্থিতিতে বাজারে চালের সরবরাহের ঘাটতি থাকার কথা না, যদি আমাদের ব্যবসায়ী যারা আছে তারা যদি সঠিকভাবে চাল সরবরাহ করে। কাজে তারা চালের একটা ঘাটতি, কৃত্রিম ঘাটতি তারা তৈরি করছে, এবং বাজারে চালের দাম বাড়াচ্ছে। এখন তারা যত কথাই বলুক, ধানের দাম বৃদ্ধির কথা বলুক আর যাই বলুক, এটা যে তাদের কারসাজি, এটা বলতে কোনো অসুবিধা নেই। জাহাঙ্গীর আলম, আপনিও যেমনটি বলছিলেন, সরকারের কাছে কিন্তু আমরা জানি যে বর্তমানে যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ খাদ্যশস্যের মজুদ রয়েছে, বিশেষ করে ধান এবং চাল, ধান, চাল এবং গম। সেই সাথে আমরা যদি গত মাসের মূল্যস্ফীতির ডাটা দেখি, সেক্ষেত্রেও কিন্তু মূল্যস্ফীতি যেটা বেড়েছে সেটারও প্রভাব বলছে চালের দাম বৃদ্ধির কারণেই মূল্যস্ফীতি বেড়েছে। তো মূল্যস্ফীতি কমানোর জন্য এবং চালের বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য বর্তমানে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখুন, এখন যে গত মাসে যে চালের যে খাদ্য মূল্যস্ফীতি যেটা বেড়েছে 0.17%, এর বহুলাংশেই চাল এবং তাছাড়া শাকসবজি আছে ইত্যাদিরও দাম বেড়েছে। তবে যেই আমাদের খাদ্য বাস্কেটের মধ্যে সবচেয়ে বেশি বা প্রায় 50% যে ভর, এটা হলো আমাদের চাল থেকে। কাজে এখানে চালের দাম বৃদ্ধিটাই সবচেয়ে বড় কথা। কিন্তু এখানের মধ্যে যেটা দেখা যায় যে চালের সরবরাহ সংকট না থাকলেও কৃত্রিম সরবরাহ সংকট আছে, এবং এইটা যদি করতে হয় তাহলে সরকারকে বেশি পরিমাণে চাল বাজারে ওপেন মার্কেট সেল দিতে হবে। এখন সরকার যদি ইতিমধ্যেই সরকার ওপেন মার্কেট সেল দিচ্ছে, কিন্তু এটা খুব কম পরিমাণে, এবং আমাদের যে
খাদ্য বান্ধব কর্মসূচি যেগুলো আছে এটা আওতা সম্প্রসারণ করতে হবে। ইতিমধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে চাল বিদেশ থেকে আমদানি করবে, কারণ এখন সারা বিশ্বে চালের দাম গত 5-6 বছরের মধ্যে সবচেয়ে নিম্ন। কাজেই এখন যদি চাল সরকারি পর্যায়ে যদি বেশি করে চাল আমদানি করে এবং অপেক্ষাকৃত কম দামে, যেটা চাল সাধারণত ওপেন মার্কেট সেল দেওয়া হয়, সেটা যদি দেওয়া হয় তাহলে নিশ্চয়ই চালের যে একটা ঊর্ধ্বমুখী এটা দমে যাবে। জাহাঙ্গীর আলম, আপনার কাছে জানতে চাবো, আমরা দেখেছি যে রাজনৈতিক সরকারের সময়ও কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা যেত না সিন্ডিকেটের কারণে। বর্তমান সরকারেও এসেও আপনিও যেমনটা বলছিলেন যে বাজারে কৃষকের কাছে ধান নেই, চাল ধান যেটা আছে সেটা হয়তো ব্যবসায়ীদের কাছে আছে, অর্থাৎ সিন্ডিকেট কি এখনো রয়ে গেছে? এবং যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার, কোনো রাজনৈতিক সরকার নয়, সেক্ষেত্রে সিন্ডিকেট কেন ভাঙা সম্ভব হচ্ছে না বলে আপনি মনে করেন? দেখেন, সিন্ডিকেট এমন একটা জিনিস যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এর প্রভাব অনুভব করা যায়। কাজে এটা আমরা প্রভাবটা অনুভব করছি। এখন এটা খুব ভালোভাবে যদি মনিটরিং করা হয় তাহলে এই যে চাল মজুদ করা, গোদামজাত করা অতিরিক্ত, সেটা হয়তো ধরা যাবে। আরেকটি জিনিস হলো যে শুধু আপনি মনিটরিং করে যে চালের দাম কমাবেন সেটা না, এখানে সরকারের যে খোলা বাজারে অনেক বেশি পরিমাণে ইন্টারভিন করা দরকার, এবং সেটা যদি করা যায় তাহলে হয়তো চালের দামটা কমে আসবে। কিন্তু সরকার যেই পরিমাণে চাল বাজারে ওপেন মার্কেট সেল দিচ্ছে এইটা যথেষ্ট না। কাজে আরো বেশি পরিমাণে চাল বাজারে ছাড়া দরকার, যাতে করে চালের দামটা অবদমিত হয়। জাহাঙ্গীর আলম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিদায়ী সপ্তাহে 5 কার্য দিবসের মধ্যে 4 দিনই দর পতন হয়েছে দেশের শেয়ার বাজারে। এতে সপ্তাহ জুড়ে দাম বাড়ার চেয়ে কমার তালিকায় নাম লিখিয়েছে প্রায় 3 গুণ প্রতিষ্ঠান। একই সঙ্গে কমেছে মূল্যসূচক ও লেনদেন, পাশাপাশি কমেছে বাজার মূলধনও। ডিএসসির বাজার মূলধন কমেছে প্রায় 3,400 কোটি টাকা। এর মাধ্যমে টানা 9 সপ্তাহ পর বাজার মূলধন কমল ডিএসসিতে। গেল সপ্তাহে পুরোটা জুড়েই নেতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। লেনদেন হওয়া 4 কার্য দিবসেই মূল্যসূচকের পতন হয়েছে। এতে সপ্তাহ শেষে ডিএসসি সূচক 57.82 পয়েন্ট কমে অবস্থান করছে 5,350 পয়েন্টে। তবে বিদায়ী সপ্তাহে ডিএসসিতে লেনদেনের গতিও কিছুটা কমেছে। প্রতি কার্য দিবসে গড়ে লেনদেন হয়েছে 689 কোটি 18 লাখ টাকা। আগের সপ্তাহের চেয়ে কমেছে 24% বেশি। এ সময় পুরো সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় 3,445 কোটি 94 লাখ টাকা। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমেছে 3,396 কোটি টাকা। প্রথম কার্য দিবসে লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল 7,15,079 কোটি টাকা। সপ্তাহের শেষ কার্য দিবসে ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে 7,11,683 কোটি টাকায়। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশ নেয় 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 99টির, কমেছে 274টির, অপরিবর্তিত আছে 23টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়েন্ট ইনফিউশন, দ্বিতীয় শিপিং কর্পোরেশন, তৃতীয় অবস্থানে সিটি ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্ট্যান্ডার্ড সিরামিক্স। কোম্পানিটির শেয়ার দর সপ্তাহ জুড়ে বেড়েছে 36.31%। দ্বিতীয় বেক্সিমকো সুকুক, তৃতীয় অবস্থানে ডোমিনিজ স্টিল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে সার্বিক সূচক 221 পয়েন্ট কমে অবস্থান করছে 14,972 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয় 75 কোটি 78 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ খাত দেশের শিল্পায়নের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। এজন্য জ্বালানি সাশ্রয়ী ডিজাইন, এলএনজি, হাইব্রিড ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করে জাহাজ উদ্যোগে নির্মাণ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB আয়োজিত সেমিনারে এসব তাগিদ দেন আলোচকেরা। এখন পর্যন্ত বিশ্বে $200 মিলিয়ন 50টি জাহাজ রপ্তানি করেছে বাংলাদেশ। সস্তা শ্রমের কারণে দ্রুত বিকশিত হচ্ছে এ খাত। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সবুজ জাহাজ নির্মাণ শীর্ষক সেমিনারের আলোচনায় উঠে আসে দেশের জাহাজ নির্মাণ শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা।
10 বছর পর আবারও রপ্তানি বাজারে ঘুরে দাঁড়াচ্ছে দেশের জাহাজ নির্মাণ শিল্প। পরিবেশ বান্ধব জাহাজ তৈরি ও রপ্তানি হলে আগামী দিনে সামুদ্রিক অর্থনীতিতে বাংলাদেশের নেতৃত্বের আশা সংশ্লিষ্টদের। তবে এ দফায় পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ বড় চ্যালেঞ্জ বলছেন রপ্তানিকারকরা। গ্রিন শিপইয়ার্ড হলেই কিন্তু গ্রিন শিপ বানাতে দেবে, আদারওয়াইজ আপনি বানাতে পারবেন না। এই 10টা শিপইয়ার্ড বাংলাদেশ রেডি হয়ে আছে এবং এই 2025 সালে অটোমেটিক্যালি তাদের রিকোয়ারমেন্টে তারা আমাদেরকে অর্ডার দিয়েছে এবং $200 মিলিয়ন অর্ডার কনফার্ম হয়ে গেছে এই অগাস্ট পর্যন্তের ভিতরে। বিশ্ববাজারের বিশ্লেষণ তুলে ধরে শিল্প উপদেষ্টা বলেন, বিশ্বে জাহাজ পরিবহনের চাহিদা ক্রমেই বাড়ছে। বৈশ্বিক বাণিজ্যের প্রায় 80%ই সাগর পথে হয়। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য বিশাল সুযোগ তৈরি করছে। জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ এশিয়ার মেরিটাইম টেকনোলজিতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে। পোশাক শিল্পের পর রপ্তানির আরেকটি বড় খাতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে জাহাজ নির্মাণ শিল্পের। ব্যবসায়ীদের মতে বিশ্বের জাহাজ নির্মাণ শিল্পের 1% অর্জন করা গেলেও বছরে $2 বিলিয়ন আয় করা সম্ভব। ব্যবসায়ীদের মতে বিশ্বের জাহাজ নির্মাণ শিল্পের 1% অর্জন করা গেলেও বছরে $2 বিলিয়ন আয় করা সম্ভব। 2035 সাল পর্যন্ত যদি আমরা একটা ভিশন, একটা প্রজেকশন করি, তাহলে এইখান থেকে আমরা 2025 সাল থেকে যদি শুরু করি, 27-এর ভিতরে আমরা প্রতি বছর 400 বিলিয়নের 1% হলে 4 বিলিয়ন। ইকোনমিস্টরা বলছে 1 বিলিয়ন আনতে পারলেও বাংলাদেশের ইকোনমিতে বিশাল একটা ভূমিকা রাখতে পারবে। নীতি সহায়তা, আন্তর্জাতিক মানের পরিবেশ আর বিনিয়োগের সমন্বয় ঘটাতে পারলে জাহাজ নির্মাণ বাংলাদেশের জন্য হতে পারে শিল্পায়নের নতুন সম্ভাবনা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 55,000 টন গম খালাসের পর শনিবার সকালে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে এমভি কিরান অস্ট্রেলিয়ান জাহাজ। এর আগে গেল বুধবার রাতে আমদানি করা গম পচে যাওয়ার অভিযোগ তুলে খালাস বন্ধ রেখেছিল লাইটার জাহাজের শ্রমিকরা। এদিকে এমভি কিরান অস্ট্রেলিয়া জাহাজের বাংলাদেশে এজেন্ট প্যাসিফিক ওশান লাইনের প্রধান নির্বাহী খোরশেদ আলম জানান, গত 17 জুলাই মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি কিরান অস্ট্রেলিয়ায় করে এসব গম আমদানি করে বেসরকারি প্রতিষ্ঠান নাবিল গ্রুপ। এসব গম খালাসে 35টি লাইটার জাহাজ বরাদ্দ দেয় বিডব্লিউটিসিসিসি। এছাড়া খালাসের সময় গম পচে যাওয়ার অভিযোগটি সত্যি নয় বলেও দাবি করেন তিনি। তবে বিরূপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে গম খালাস করা যায়নি বলে দাবি তার। শনিবার সকাল 11টার দিকে যত জাহাজ আসছে সেখানে নাবিল গ্রুপের কখনো পচা গম বহন করে নাই, কিংবা এখানেও পচা গমের কোনো অভিযোগ ওঠে নাই। বর্তমানে যে অভিযোগটা উঠছে পচা গমের ব্যাপারে, এটা ভিত্তিহীন, এটার কোনো সত্যতা নেই। মাঝে মধ্যে কাজ বন্ধ ছিল বৃষ্টির কারণে। আলুর ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেয়ে লোকসানে কৃষকরা। তাদের দাবি, বাজার দরে বিক্রি করে মুনাফা দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। ফলে আলু মজুত করে বিপাকে কৃষক ব্যবসায়ীরা। হিমাগারে জায়গা কম থাকায় ঘরে সংরক্ষণ করায় পচন ধরেছে আলুতে। ফলে বিক্রি করতে হচ্ছে উৎপাদন খরচের অর্ধেক দামে। গত বছর লাভ বেশি হয়, এবছর অধিক মুনাফার আশায় জয়পুরহাটে আলু চাষে আগ্রহী হন কৃষকরা। মৌসুমের শুরুতে প্রায় সব আবাদি জমিতে আলু চাষ হয়, ফলনও ভালো হয়েছে। তবে হিমাগারের সংরক্ষণের সুযোগ না পাওয়ায় কৃষকের ঘরে পচে যাচ্ছে আলু। অন্যদিকে বাজারে সরবরাহ বেশি হয়, দাম পাচ্ছেন না কৃষক। হিমাগারে প্রতি 60 কেজি আলু সংরক্ষণে খরচ হয়েছে 1500 টাকা পর্যন্ত। আর বর্তমান বাজার দর বস্তা প্রতি 900 থেকে 1000 টাকা। 1350 টাকা বস্তা পড়ে গেছে। এখন সে বস্তা এখন পড়ে গেছে 900 টাকা, 950 টাকা। এখন আমরা কৃষকেরা কিভাবে বাঁচবো? তবে আলুর জন্য আবহাওয়া অনুকূলে হলে ভালো দাম পাওয়ার আশা কৃষি কর্মকর্তার। এছাড়া কোনো সিন্ডিকেট হলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান। সংরক্ষিত আলু যখন বাজারজাত হবে, বাজারে সরবরাহ তৈরি হবে, তখন আলুর ন্যায্য মূল্য পাবে এবং কৃষক তাদের যে ক্ষতিটা এখন সাময়িক হচ্ছে সেই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবে। বগুড়ায় চাহিদার চেয়ে মজুদ বেশি থাকায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে বগুড়ায় 46টি হিমাগারে জুলাই মাস পর্যন্ত আলু মজুত রয়েছে, প্রায় 4,03,958 মেট্রিক টন। তাই আলুর চিপস, আটা সহ বিভিন্ন প্রক্রিয়ায় বাজারজাতের পরামর্শ দেওয়া হচ্ছে। 18 টাকা 19 টাকা প্রায় 20 টাকার মতো প্রায় পড়ছে স্টোরে। তো আমরা এখন যে বাজারে আলুটা কিনতেছি এটা মূলত আমরা 13 টাকা কিংবা 12 টাকায় কিনতেছি। বাজার মূল্যের কারণে যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রায় 6 টাকা 7 টাকা করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যারা ব্যবসায়ী আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। লালমনিরহাটে প্রতিদিনই কমছে আলুর দাম।
বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি আলু খুচরায় বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা দরে, আর পাইকারি বাজারে বিক্রি করতে হয় 7 থেকে 10 টাকায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।